আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জাজিবা জাবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিএস টেকুক ওয়ার্ল্ড। গাইস, আমি একটু অসুস্থ কালকে বিকাল থেকে। তোমাদের মধ্যে অনেকে জানে, আবার অনেকে জানে না। আমি কিছু রোগে আক্রান্ত, সেটার মধ্যে একটা হচ্ছে রগের সমস্যা, নার্ভের প্রবলেম যেটাকে বলে। তো কালকে বিকাল থেকে আমি না দাঁড়িয়ে থাকতে পারছি না বসে থাকতে পারছি। প্রচুর পরিমাণে ঘাড়, পিঠ আর কোমর ব্যথা করে, যে কারণে আমি ঘুমাইতেও পারি না সারা রাত। অসুস্থতার কথাগুলো এত ঢোলে বাড়ি দিয়ে বলতে ভালো লাগে না, যে কারণে বলতে চাই না, তবে বাধ্য হচ্ছি বলার জন্য। তো জান পাখিরা, এখন বিকাল 5টা বাজে আর আমি দাঁড়ায় রেকর্ডিং করতেছি। আমি হয়তো এই পার্টটা বেশি বড় করতে পারবো না, আমি ভিডিওটাই আপলোড করতাম না, বাট তোমরা অপেক্ষা করবে, আমার কাছে খারাপ লাগে, সে কারণে আপলোড করছি। যতটুকুই দিচ্ছি ততটুকু ম্যানেজ করে নাও, আর সবাই মিলে আমার জন্য দোয়া করো যাতে আমি আমার সমস্যাগুলো সমাধান করতে পারি, আবারও বড় বড় ভিডিও আপলোড করতে পারি। আমি আশা করবো আমার জান পাখির আমার কথা বুঝতে পেরেছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই। জঙ্কুকের এমন শেমলেস কথা তার কানে যেতেই তার মনে হচ্ছে তার কান দিয়ে এখনই রক্ত বের হয়ে যাবে। তে কিছু বলতেই যাবে তার আগে জঙ্কুক বলে, মেয়ে মানুষ মুখে স্বীকার করে না জানি। কথাটি বলেই জঙ্কুক আবারও তে নরম বুকে হাত রেখে চাপ দেয়। এভাবে শব্দ করো না ঘরওয়ালি, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তুমি কি তা অনুভব করতে পারছো না? জঙ্কুকের গলাতে মুখটা ডুবিয়ে হাতটা তের বুকের উপরে একই অবস্থাতে রেখে ফিসফিস করে কথাগুলো বলল। তের দম বন্ধ হয়ে যাচ্ছে, সে কিচ্ছু বলতে পারছে না, বাধাও দিতে পারছে না। তবে জঙ্কুকের শেষের কথাটা শুনে চতুর্থের মস্তিষ্কে একটা ভূমিকম্পের সৃষ্টি হলো। জঙ্কুকের পরনে শার্টের সাথে লুঙ্গি ছিল, আর লুঙ্গির ভেতরে জঙ্কুকের লিটল অ্যানাকন্ডা ফাইট করার জন্য একেবারে প্রস্তুত হয়ে মাথা বের করার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তে ভার্জিন, তবে অবুঝ না। স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কে যথেষ্ট পরিমাণ বুদ্ধি জ্ঞান আছে তার। নারী দেহের কারুকাজ বলে কথা। এত সময় জঙ্কুকের হাতের কাজে সে কিছুটা অবশ হয়ে গিয়েছিল, বাট এখন জঙ্কুকের কথা তার কানে যেতেই তে ভালো অনুভব করে নিয়েছে জঙ্কুক কি বোঝাতে চাচ্ছে। তে জঙ্কুককে ধাক্কা মারতে চায়, হাত ছাড়াতে চায় জঙ্কুকের হাত থেকে। জঙ্কুক তখন তের কণ্ঠনালের ওপরে ঠোঁট ছুঁয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছিল। সে কিছুটা বিরক্ত হয়, মুখটা তুলে থেকে বলে, ওই চেংড়ি শালি, এত নড়াচড়া করছিস কেন? হ্যাঁ, বুঝতে পারছিস না আমার সমস্যা হচ্ছে? নাকি সাপের কামড় খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিস কোনটা? তের চোখে পানি জমে গেছে, মুখটা লাল হয়ে গেছে। জঙ্কুকের অ্যানাকন্ডার ধাক্কা সে সামলে নিতে পারছে না, তার উপর আবার জঙ্কুকের এমন শেমলেস কথা। শারীরিকভাবে তের উপর জঙ্কুক দুর্বল হয়ে পড়ছে। তের চোখের পানি দেখে জঙ্কুক কণ্ঠস্বর নরম করে বলে, আমি কি পরপুরুষ নাকি? ভাতার লাগি তোমার একটু ভালোভাবে কথা বলা চায় না? বুদ্ধিমানতে বুঝতে পারছে জঙ্কুকের হাত থেকে তাকে রক্ষা করার জন্য কেউই আসবে না। এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তার নিজেকেই নিজের বাঁচাতে হবে। তে ধাক্কাধাক্কি করা বন্ধ করে দিল, একেবারে শান্ত হয়ে গেল। জঙ্কুক তার হাতটা ছেড়ে দিল। তে তাকে ধাক্কা দিচ্ছে না দেখে জঙ্কুক একটু খুশি হয়। তারপর থেকে বাজিয়ে দেখার জন্য জঙ্কুক ইচ্ছা করে তের বুকের উপরে 2 হাত দিয়ে চাপ দেয়। সঙ্গে সঙ্গে তে চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে উঠে। জঙ্কুক ঠোঁট কামড়ে হাসে, মাথা নিচু করে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, এত নরম, ভ্যানিলা আইসক্রিমের মতো। জঙ্কুক একটু থামে তের প্রতিক্রিয়া কি হয় সেটা দেখার জন্য। তে কোনো প্রতিক্রিয়া করছে না। জঙ্কুক বলে, ও খাইতে ইচ্ছা করে। জঙ্কুক তাৎক্ষণিক মাথা তুলে আবারও তের মুখের দিকে তাকায়। তে প্রচুর পরিমাণে ঘাবড়ে আছে। জঙ্কুক বলে, কি সমস্যা? এবার তে নিজের ভয়টা লুকিয়ে একটু সাহসী কণ্ঠে বলে, জানোয়ারের মতো করছেন কেন জঙ্কুক? পাশের রুমে আমার ভাবি আছে, আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, তাদের সামনে আমাকে এভাবে অপদস্থ না করলে হচ্ছে না। জঙ্কুক বুঝদারের মতো মাথা নাড়ে, 2 হাত তের বুক থেকে সরিয়ে নিয়ে রাখে তের মাথার উপর। তবে তের শরীরের ওপর থেকে 1 বিন্দু পরিমাণ সরে নাই জঙ্কুক। পুরোটা ভর এখনো তের শরীরেই আছে। 2 হাত তের মাথার 2 পাশে গোল করে নিয়ে তের মাথার উপরে রেখেছে। তের এলোমেলো চুলগুলো 2 হাতে কপাল থেকে সরিয়ে ঠিক করতে করতে বলে, কথা ঠিক, আমার তো সম্মান নেই, আমি তোর সম্মানের মর্যাদা বুঝি না, ভবিষ্যতে বোঝার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এখন তোর ভণ্ডামি তোর কাছেই রাখ শালি।
ওই কায়ার মুস্তাকিনের সাথে নির্জনে সাক্ষাৎ করে আমার সামনে তোর সন্ন্যাসী সাজার চেষ্টা করা খুব ভাল লাগছে আমার। তবুও এই ধরনের বালের পেঁচাল এখন থামা। পুরোটা বিকাল তো অন্য বেটার সাথে বাইরে ছিলি, এখন ঘরে ভাতার নিয়ে শুইলে মা ভাবি খারাপ বলবো, মান সম্মান নষ্ট হয়ে যাবে। তোর এই ধরনের লেকচার কোনো কালই আমার ভালো লাগে নাই। বৌমারা ভালো কাজ, তবে এই ধরনের ভালো কাজ আমি করি না। মারার হলে টুং টাং মেরে ফেলে রাখা কোনো ভালো কথা না। মারলে কোনো একদিন জানটা টান মেরে বের করে নেব। যা বলতে এসেছি শোন, বিয়েটা যেমন ভাবেই হোক না কেন, মানুক আর না মানুক, তারা স্বামী স্ত্রী। আর জঙ্কুক এই মুহূর্তে থেকে এমন ভাবে আটকে রেখেছে যে এই পরিস্থিতিতে থেকে কোনো মেয়ের মুখ দিয়েই কথা আসবে না। তার পেটে আর মুখে প্রতিবাদী অনেক কথা আসছে, কিন্তু বলতে পারছে না। জঙ্কুক কয়েক সেকেন্ড থামে তার প্রতিক্রিয়া দেখার জন্য। জঙ্কুকের ঘোর লেগে যাচ্ছে থেকে এত কাছে পেয়ে। সে নিজেকে কন্ট্রোল করার প্রচুর চেষ্টা করছে, তবে তের ওপর থেকে উঠে যেতে ইচ্ছাই করছে না। দু হাত দিয়ে তের চুলগুলো নাড়তে নাড়তে শান্ত কণ্ঠে বলল, শুক্রবার দিন লোক আসবে ওই বাড়ি থেকে, মার্কেট করতে হবে। ভাবি বলেছে আজকাল নাকি মার্কেট মেয়েরা নিজেরাই করে, তোমাকে নিয়ে যেতে বলেছে মার্কেটে। তাছাড়া মাঘী মাসের বাজার আমি জীবনও করি নাই, ওইসব বালছাল আমি করতে পারবো না। কাল সকালে তৈরি থেকো। তে তাকিয়ে দেখে জঙ্কুকের চোখের দিকে। তের বুকের ভেতরে হালকা একটা কম্পন সৃষ্টি হলো। একটা মেয়ের মন বরফের তৈরি হলেও স্বামীর সংস্পর্শে আসলে সেটা গলে যেতে বাধ্য। জঙ্কুকের সংস্পর্শে এসে জঙ্কুকের এমন কথা শুনে তের বুকটা কাঁপছে, তবে বরফ গলে পানি হতে পারছে না। অস্বাভাবিক কলঙ্কিত বিয়ে, তার উপর পর হচ্ছে অসামাজিক সন্ত্রাসী। তের মতো শিক্ষিত একটা মেয়ের মন বরফ গলে পানি কি এত সহজেই হয়ে যাবে? যাবে না তো। তে সহজ সরল উত্তর দিল, আপনাদের পছন্দ মতো কিনলেই চলবে, ফ্যাশন নিয়ে আমার কোনো সেনসিটিভিটি নেই। জঙ্কুক ঘাড় ডান দিকে বাম দিকে কাত করে খুঁটিয়ে দেখে থেকে। তের ঠোঁট, নাক, চোখ আঙুল দিয়ে টাচ করে করে অনুভব করে। তে চোখ বন্ধ করে খিচে বলে, কিন্তু আমার একটা শর্ত আছে। তে হুট করে কথাটি বলে। জঙ্কুকের ডান হাতের বৃদ্ধা আঙ্গুল ঠিক তখন তের নিচের ঠোঁটের উপরে ছিল। জঙ্কুক একটু হেসে তের নিচের ঠোঁটে বৃদ্ধা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বলে, এমন ভাবে বলছো যেন আমি তোমার সমস্ত শর্ত মঞ্জুর করতে চেয়ে তোমাকে ওই বাড়িতে নেওয়ার প্রস্তাব দিচ্ছি। বিয়ে হয়েছে, তুমি দায়বদ্ধ। কি শর্ত দেবে? সিনেমার হিরোদের মতো আলাদা শুতে বলবে? তা তো আমি তোমার উপরে শুয়ে আছি এখন। তে কথা বলে না। জঙ্কুক তার কণ্ঠনালীর উপরে ঠোঁট ছুঁয়ে ছোট্ট একটা চুমু খেয়ে বলে, নাটক করো না, কি চাও বলো। তে চোখ বন্ধ করে ঘন নিঃশ্বাস নেয়, তারপর আস্তে করে বলে, গ্রামে আব্বুর কিছু পৈতৃক জমি আছে, মেঝো চাচা সেটা দখল করে রেখেছে। সেখানে সে নিজে খামার দিয়েছে। গায়ের পাওনা ছাড়াও আব্বুর কিছু ঋণ আছে। প্রতিদিন বাড়িতে লোক আসে। আব্বু যাওয়ার পর তারা ভয় পাচ্ছে, ভাবছে আমরা হয়তো আর টাকাটা দেব না। তাগেদা বাড়ছে। আপনি জমিটা কাকার কাছ থেকে দখল নিয়ে বিক্রি করে টাকাটা এনে দেবেন। খামার পরিষ্কার না করলে ক্রেতা রেজিস্ট্রি করতে চাচ্ছে না। জঙ্কুক আস্তে করে তের কণ্ঠনালী থেকে মুখটা উঠিয়ে তের চোখের দিকে সরল দৃষ্টিতে তাকিয়ে বলে, আমাকে তোমার দখলদার মনে হয়? তে অবাক হওয়ার ভান করে একটু হাসে, বলে, আপনার মনে হয় না? শুধু আমার কেন, সবার মনে হয়। রাজনীতিবিদদের কাজ কি? দখল করা। সেটা হোক ক্ষমতা, সম্পত্তি, মানুষের অধিকার কিংবা জনগণের সুখ। আপনাদের নৈতিক দায়িত্বই তো দখলদারি। তারপরও লোকে আপনাদেরকে পছন্দ করে। হতাশ আমি। জঙ্কুক মাথা ঝুঁকিয়ে হাসে। কারো পছন্দ হতে আসেনি দুনিয়াতে, বেঁচে থাকার জন্য এসেছি। নিজের মতো করে বাঁচবো। এত কথা শোনালো তে, তারপরও জঙ্কুককে শান্ত দেখাচ্ছে। কাল মঙ্গলবার সকালের গাড়িতে গ্রামে পৌঁছাতে পৌঁছাতে 11টা বেজে যাবে। কাল রেজিস্ট্রি করা সম্ভব না, পরশু করবেন। পরশু বুধবার টাকাটা এনে হিসাব করে নিজের হাতে কাইকে তার পাওনাটা বুঝিয়ে দেবেন। সুদ সমেত 12 লাখ দাবি করেছে সে। আব্বু তার কাছ থেকে পাওনা টাকা দেওয়ার যে সময়টা চেয়েছিল সেই সময় শেষ। আজকে বাড়ি আসতে চেয়েছিল। আম্মা ভয় পেত, অন্তিম বাড়িতে ছিল না, তাই বাধ্য হয়ে আমি কথা বলেছি। ওখানে আব্বুর জমি 4 কাঠার বেশি আছে, বিক্রি করলে 20 লাখ টাকার মতো আসবে। বুধবারের মধ্যে কাজটা শেষ করে ফেললে বৃহস্পতিবার রইল অনুষ্ঠানের জন্য। জঙ্কুক ঠোঁট বাঁকিয়ে হাসে। আদেশ করছো? আপনার মনে হচ্ছে? না। তে হাসে। তাহলে করছি না। তুমি যাবে না কেন সাথে? আপনি যাচ্ছেন তো চলবে। ভরসা করছো? আপনার মনে হচ্ছে? না। তাহলে করছি না।
আমি একা গিয়ে কার বালটা ছিড়বো? ওখানে কাউকে চিনি আমি? কল করব, আমি বলে দিব সব। আর এটুকু যদি সামলাতে না পারেন তাহলে মাস্তান হওয়ার ফায়দা কি? তের সূক্ষ্ম অপমানে এতক্ষণের শান্ত জঙ্কুক ধৈর্য হারা হয়ে উঠল। এক হাত দিয়ে তের চুল খামচে ধরল, বা পা দিয়ে লাথি মেরে তের ভাঁজ করা কাপড়গুলো বিছানার কোণা থেকে ফ্লোরে ফেলে দিল। থাবা দিয়ে চুল ধরাতে তে ব্যথা পাচ্ছিল। এবার তে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না, দুহাত দিয়ে খামচে ধরল জঙ্কুকের শার্টের কলার। এত সময় ধরে চুপচাপ অনেক কিছু সহ্য করেছে তে, এবার আর নিজেকে সামলাতেই পারেনি। এতটা জোরে খামচে ধরেছিল যে বুকের কাছ থেকে জঙ্কুকের কিছু চামড়া ছুলে গিয়েছে তের হাতের নখের স্পর্শে। তে ছাড়ে না, মাংসাশীর মতো খাবলে ধরে চিবিয়ে বলে, মাস্তান না আপনি, আপনি কুকুর। ভুলটা সহ্যে নিয়েছি, এবার ছাড়ুন আমাকে। জঙ্কুক এক অদ্ভুত প্রতিক্রিয়া দেখালো। ক্রমশ তীব্র পৌরুষালী দেহটি পাগলামি শুরু করলো জঙ্কুকের। বুকের আচড়া দেওয়া জায়গাটা চলছে খুব। জঙ্কুকের শরীরের কিছুক্ষণ আগে নিভে যাওয়া চাহিদাটা আচমকাই বেড়ে উঠল। তে খুব সুন্দরী, এত কাছ থেকে দেখে জঙ্কুকের আরো লাবণ্য লাগছে। 27 বছরের যুবক ছেলের সামনে তের ক্ষিপ্ত নিঃশ্বাসের ওঠানামা বুকটা নেশাদ্রব্যের মতো লাগছে। জঙ্কুকের নিঃশ্বাস ভারী হয়। তের থাবা মেরে ধরে রাখা চুলের হাতটা সরিয়ে নেয় মাথা থেকে। পুনরায় তে প্রতিরোধ করার আগেই তের দু হাত এক হাতে চেপে ধরে তের মাথার উপরে। পুরুষালী ডান হাত দিয়ে তের বুকে একটা থাবা বসিয়ে দেয়। বুকের ওড়নাটা ডান হাতে পেঁচাতে পেঁচাতে একেবারে হাতের মুঠোতে নিয়ে নেয়। মুখ হাত সরিয়ে মাথাটা নিয়ে রাখে ডান পাশের বুকে। তের ছটপটানিকে একেবারে ইগনোর করে দিয়ে তের নরম বুকে একটা ছোট্ট কামড় বসিয়ে দেয় জঙ্কুক। তে আর্তনাদ করে উঠে, জানোয়ার ছাড় আমাকে। জঙ্কুক মাথা উঁচু করে তের মুখের দিকে তাকিয়ে হাসে, নিজের জিব্রা বের করে নিজের ঠোঁট লিক করে। ডেভিল স্মাইল দিয়ে তেকে বলে, শালি এমন খামসি দিছস, বুকটা চলতাছে আমার। তার বিনিময় কি তোকে আমি খালি হাতে ছেড়ে দিতাম? কখনোই না। এই জয়ামির জঙ্কুক কারো ঋণ রাখে না। তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, চোখ দুটো লাল হয়ে আছে, যেন এখনই জঙ্কুকের গলাটা টিপে মেরে ফেলতে পারলে তার ভালো লাগতো। জঙ্কুক আবারও বলে, ইস, তবে ঠোঁট আর বুকের মাঝখানে এই জামার কাপড়টা না থাকলে বেশি জমে যেত। জঙ্কুকের এমন বেহায়াপনা কথা তের সহ্য হচ্ছে না। তার ঠোঁট কাঁপছে, চোখ দুটো বন্ধ করে নেয় বিরক্তিতে। ঠিক তখনই বাহিরে বোগামের কণ্ঠস্বর শোনা যায়, ভাই, ইউনো ভাই ফোন দিতাছে, রিসিভ করেন। অনেক সময় ধরে জঙ্কুকের ফোনটা ভাইব্রেট হচ্ছে, তবে সে পাত্তা দিচ্ছিল না। থেকে কাছে পেয়ে সে সমস্ত কিছু ভুলে বসেছিল। নাক নাগিনীর মতো পেঁচিয়ে ধরে ঠোকরা ঠোকরি করতে ভালোই লাগছিল জঙ্কুকের। তে চোখ মেলে তাকায়। বোকামের ডাক শুনে তার মন বলছে জঙ্কুক এবার তাকে ছেড়ে উঠে চলে যাবে। তে যেন তার অপেক্ষায় করছে। তার চোখে জঙ্কুক স্পষ্ট বুঝতে পারছে, তবে জঙ্কুকের তেকে ছাড়তে একেবারেই ইচ্ছা করছে না। তে মুখ খুলে জঙ্কুককে উঠতে বলতেই নিচ্ছিল, তার আগেই জঙ্কুক তার ঠোঁট দুটো তের ঠোঁটের উপরে রেখে দেয়। তারপর একটা ভয়ঙ্কর গভীর চুমু ঠোঁট দিয়ে তের ঠোঁট দুটোকে একেবারে ডিস্ট্রয় করে দিচ্ছে জঙ্কুক। শুধু কিস করে চলে যাবে? বউ কাছে পেতে আরো 3-4 দিন বাকি। জঙ্কুক কি এই সুযোগ হাতছাড়া করবে? করলো না তো। যতটুকু পারলো লোভে নিল। ঠোঁটের ঠোঁট আর দু হাতে তের নরম বুক। এবার তের দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, কান্না করছে সে। জঙ্কুকের অ্যানাকন্ডার ছটপটানি ভালোই অনুভব করছে। পাক্কা 5 মিনিট কন্টিনিউ করলো জঙ্কুক। তারপর হুট করে তের ওপর থেকে উঠে বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে তের ওড়না ডান হাতের তালুতে পেঁচাতে শুরু করলো। কিছুটা হাঁপিয়ে বলল, এবার এবার কি উপাধি দিবে ঘরওয়ালি? মাস্তানের সাথে রেপিস্ট? সমস্যা নেই তো, চলবে, তুমি তাই বলো। একটা মুহূর্ত আর দাঁড়ায় না জঙ্কুক, না পেছনে ফিরে বিছানার দিকে তাকায়। ওড়নাটা হাতে পেঁচাতে পেঁচাতে সোজা বাড়ি থেকে বের হয়ে যায়। তে শক্ত চোয়ালে জঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জঙ্কুক চোখের আড়াল হতেই তে শব্দ করে বাচ্চাদের মতো কান্না করে দেয়। দু হাতে ঠোঁট দুটো ঘষতে শুরু করে। জঙ্কুক কিস করার কারণে এমনিতেই ঠোঁট দুটো ফুলে গিয়েছিল, তার উপর ঘষতে ঘষতে আরো লাল করে ফেলেছে তে। তারপর কাঁদতে কাঁদতে পাগলের মতো দু হাত দিয়ে শরীর ঝাড়তে শুরু করে, যেন জঙ্কুকের শরীরের স্পর্শ তার শরীর থেকে ঝেড়ে ফেলছে। পাগলের মতো মাথার চুল টানতে শুরু করে। দু হাত দিয়ে বিছানায় আঘাত করে কাঁদেতে তার কান্নার শব্দ ঘরের বাইরে যাচ্ছিল। রাবেয়া আর মার্জিয়া এত সময় ইচ্ছা করে ছাদে গিয়ে দাঁড়িয়েছিল। জঙ্কুককে বাড়ির গেট থেকে বের হতে দেখে তারা নিচে নেমে আসে। ততক্ষণেতে বিছানা ছেড়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকেছে। শরীর থেকে যেন জঙ্কুকের গন্ধই যাচ্ছে না। পারফিউমের ঘ্রাণটা বারবার নাকে বাড়ি খাচ্ছে। তার গোসল করা দরকার।
দরকার। তবে যত যাই হোক ভাবি আর মাকে বুঝতে দেওয়া যাবে না। বালতি থেকে এক মগ পানি শরীরে ঢালতেই ডান পাশের বুকটা হঠাৎ করেই চলে ওঠে। তের মনে পড়ে যায় জঙ্কুক এখানে কামড় দিয়েছিল। তের অসহ্য লাগছে, বালতির পানির দিকে তাকিয়ে ভাবছে এই এক বালতি পানিতে ডুবে যদি সে মরে যেতে পারত তাহলে তাই করত। দেখতে দেখতে 3টা দিন পার হয়ে গেল। শুক্রবার দিনটা চলে আসলো। তের বরযাত্রী আসলেই বেশি মানুষ আসেনি। পাটোয়ারি বাড়ি থেকে জঙ্কুকের মামা, ইউনো, নেন্সি আর ইউনোর পার্টির বিশিষ্ট কিছু লোক এসেছে, আর কেউই না। জঙ্কুক সাদা ধবধবে শেরওয়ানি পরেছে, মাথা খালি, পাগড়িটা হাতে নিয়ে পিছনে পিছনে ঘুরছে বোগাম। খাওয়া দাওয়া শেষ হতেই থেকে বের করে আনা হলো। তে এক ফোঁটাও কাঁদছে না। অন্তিম বোনের হাত শক্ত করে চেপে ধরে গেটের দিকে পা বাড়ালো। পেছনে রাবেয়া বেগম চৌখাটে দাঁড়িয়েছিল, ঝরঝর করে তার চোখ দিয়ে পানি পড়ছে। তে ভাইয়ের হাত ছেড়ে এগিয়ে গেল মায়ের কাছে, বলল, আম্মা বিদায় দাও, নতুন জীবনে কিছুটা দিন বেঁচে থাকতে চাই, বেঁচে থেকে কিছু নতুন অভিজ্ঞতায় ভিজিয়ে ফেলতে চাই দুহাত। সেই অভিজ্ঞতা সামনে নেওয়ার দোয়া করো। আমি আসবো তোমাকে দেখতে। খবরদার ওই পাপের ইট বালু করা দালানে তুমি পা ফেলবে না আম্মা। তোমার এই পবিত্র পা দুটোতে যেন কোনো নোংরা না স্পর্শ করে আম্মা। রাবেয়া হু হু করে কান্না করে দেয়। তে হেঁটে যায় গেটের দিকে। অন্তিমদের হাত ধরে ফিসফিস করে বলে, যতদিন ছিলি কথা হয়নি বহু বছর, আজকে বহুত কথা টের পাচ্ছি ভিতরে, বলার সুযোগ নেই। বহুদিন রাতে ঘুমাইনি, চোখ দুটো জ্বলছে। তোর চোখ জ্বলছে না তে? জ্বলছে না। আমার খেয়াল রাখিস, ভাবি আর তোর বাচ্চার হাল ধরিস। নতুন করে সব শুরু কর। আমার তোকে প্রয়োজন, ভাবির তোকে প্রয়োজন, তোদের বাচ্চার তোকে প্রয়োজন। আর তোর প্রয়োজন নেই আমাকে? না না, আমাকে খুব প্রয়োজন। এছাড়া আশেপাশে প্রয়োজনীয় কিছুই চোখে পড়ছে না আপাতত। আর কোনো কথা বললো না তে, চলে গেল। বরযাত্রীর গাড়ি তখন চলছে হাইওয়ের ওপর দিয়ে। তের পাশে জঙ্কুক নেই, সে পেছনের গাড়ির ড্রাইভার। অদ্ভুত কর্ম, খুব মানানসই জঙ্কুকের সাথে। বউ সামনের গাড়িতে রেখে বরযাত্রীর গাড়িতে পার্টির ছেলেদেরকে নিয়ে যাচ্ছে সে। সামনের গাড়িতে ইউনো ড্রাইভারের পাশে বসে আছে, পেছনের সিটে তে নেন্সির সাথে বসে আছে, আর জঙ্কুকের মামা হুমায়ুন পাটোয়ারি তাদের পেছনের সিটে। তে তাকিয়ে আছে তার বাঁ হাতের তালুতে, মেহেদি রাঙা হাতের মাঝখানে মেহেদি দিয়েই বড় বড় অক্ষরে জঙ্কুক লেখা। তার দিকে হঠাৎই একটা বিকট আওয়াজে কানে তালা লেগে গেল সবার। নেন্সি কান চেপে ধরে মাথা নিচু করে ফেললো। দ্রুত ব্রেক কষে ড্রাইভার। গাড়ি থেকে ইউনো আর হুমায়ুন পাটোয়ারি দৌড়ে নেমে যায়। ককটেল পড়েছে জঙ্কুকের গাড়ির 2 হাত দূরত্বে। গাড়ি ছিটকে এসে উল্টে যাওয়ার আগেই ব্রেক কষেছে জঙ্কুক। কপালটা স্টিয়ারিং এর সাথে সজোরে ধাক্কা খায়। কপাল চিরে দুখণ্ড হয়ে গিয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে চারপাশে। সো এভরিওয়ান, এই পার্টটা এখানে শেষ করছি। নেক্সট পার্ট দেখার অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ।